আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক ব্যক্তি আমাকে একটা প্রশ্ন সবসময় করেন যে শুধুমাত্র আপনি একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিষয় নিয়ে সমালোচনা করেন। আপনি এত সমালোচনা কেন করেন? এই সমালোচনা করার উদ্দেশ্য কি? এই সমালোচনা করে আদৌ কি পরিবর্তন আপনারা আনতে পেরেছেন তা কি আমাদেরকে দেখাইতে পারবেন? দেখেন, গত 15 বছরের শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে আভ্যন্তরীণ যে সমালোচনার প্রয়োজন ছিল সাংগঠনিক বিষয় নিয়ে কিংবা দলীয় বিভিন্ন বিষয় নিয়ে, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল এবং যারা সমালোচনা করত তাদেরকে কোনোভাবেই দলের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গরা নিতে পারতো না। স্বাভাবিকভাবে তাদেরকে অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হতো। অনেকের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। অনেক সাবেক ছাত্র নেতা যাদের একটা বর্ণাঢ্য ছাত্র জীবন ছিল, ছাত্র রাজনীতির ক্যারিয়ার ছিল, তাদেরকেও মুছে ফেলা হয়েছে সংগঠন থেকে। তাদেরকে কোনোভাবে মূল দলে কিংবা যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগে কোথাও রাখা হয়নি। অসংখ্য ছাত্র নেতা আছে, কারণ তারা সমালোচনা করত। তারা চাইতো যে প্রকৃত অর্থে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের মনের ভাষা বুঝে রাজনীতি করবার জন্য, কিন্তু তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি। এর নেপথ্যে অনেকগুলা কারণ অবশ্যই আছে। বিশেষ কিছু গোষ্ঠী ছিল যারা আসলে চাইতো না সমালোচনা হোক। অনেকে আবার সমালোচনা ধারণ করার মতো সক্ষমতা রাখে নাই। তাদের শুধু তেল মর্দনটা ভালো লাগতো, সমালোচনা করলে তারা নিতে পারতো না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ আওয়ামী লীগের আসলে কি করা উচিত? একটা বিষয় মাথায় রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের ফেরা যত দেরি হবে তত বাংলাদেশ আওয়ামী লীগ কর্মী শূন্যতায় ভুগবে। একথা আমি আবার বলতেছি, আওয়ামী লীগ যত দেরিতে ফিরবে বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায়, তত বাংলাদেশ আওয়ামী লীগ কর্মী শূন্যতায় ভুগবে। এখন আপনারা আমাকে ফিরতি প্রশ্ন করতে পারেন, এটা কোনোভাবে সম্ভব না। আওয়ামী লীগ তো শুধুমাত্র একটা রাজনৈতিক সংগঠন না, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, আদর্শের নাম। আমি আপনাদের কথা একমত, কিন্তু একটা প্রচলিত প্রবাদ আছে, পকেটে যখন টাকা থাকে না তখন ভালোবাসা জানালা দিয়ে দৌড়ে পালায়। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, গত 18 মাসের এই ইউনূসীয় শাসনামল পরবর্তী তারেক রহমানের শাসনামলে আমরা কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি না। যেটা ইউনূস সেটাই তারেক। আমি এর আগেও বলেছি, ইউনূস সরকারের এক্সটেন্ড সংস্কৃত ভার্সন বা সংস্কৃত রূপ হচ্ছে গিয়া তারেক রহমানের বর্তমান বিএনপি সরকার। সুতরাং মব সংস্কৃতি, নির্যাতন নিপীড়ন, অন্যায়ভাবে গ্রেফতার করা, অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া সবকিছু এখনো চলমান আছে। কোনো কিছু কিন্তু পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে আপনাদের ভাবতে হবে, আপনাদের বুঝতে হবে, ইউনূস যা যা করেছে আওয়ামী লীগের উপর, তারেক রহমান ঠিক একই দিকে আগাচ্ছে এবং করতেছে। বিএনপির নেতাকর্মীরা কিন্তু 5 আগস্টের পর যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উপর, সমর্থকদের উপর, তারা এখনো সেটা অব্যাহত রেখেছে। এখন আমার যেটা প্রশ্ন, আওয়ামী লীগ যদি দেরিতে ফিরে, ধরেন উদাহরণস্বরূপ আরো 3 থেকে 4 বছর লেগে যায় স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে, যদি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থাৎ মাঠের রাজনীতিতে আরো 2 থেকে 3 বছর পর আওয়ামী লীগ ফিরে, সেক্ষেত্রে কতগুলা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। নাম্বার 1, আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মী সমর্থক, তাদেরকে কোনোভাবেই ঘরে ফিরতে দেওয়া হচ্ছে না, স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের আয়ের উৎস, ইনকামের উৎস সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনোভাবেই তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারছে না। সচ্ছলতা অনেক পরের কথা, তারা আর্থিকভাবে এতটাই সংকটের মধ্যে আছে, তারা পরিবারের সাথে দুবেলা দুমুঠো ভালো মন্দ খাবারও খাইতে পারে না। এইসব দেখার পর আপনাদের কি মনে হয় না যে আওয়ামী লীগের এই শ্রেণীর নেতাকর্মী সমর্থকরা একটা সময় মুখ ফিরিয়ে নেবে? কেন মুখ ফিরিয়ে নেবে এই প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন, কারণ আওয়ামী লীগ তো আদর্শিক জায়গা, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। ফিরিয়ে নিবে ঠিক এ কারণে, যখন দেখবে দলের পক্ষ থেকে সাংগঠনিক স্থিতিশীলতা কাটিয়ে ওঠার জন্য কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যখন এই কর্মী সমর্থকরা উপলব্ধি করবে যে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তোবা দ্রুত ফিরতে চাচ্ছে না, যখন তারা ভাববে আমাদের রক্ত ঘাম শ্রম সবকিছু আমরা দিতে প্রস্তুত হয়ে আছি, কিন্তু আওয়ামী লীগ কারা নেতৃত্ব দেবে, কে নেতৃত্ব দিবে সামনে থেকে, এটা তারা নির্ধারণ করতে পারছে না। কোনো মুখপাত্র এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এক্ষেত্রে অনেকগুলা বিতর্ক থেকে যায়, ওইটা আমি এখন যাব না। কিন্তু যখন তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে, অলরেডি গেছে, দীর্ঘমেয়াদে বন্ধ হবে, তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তারা নিতে পারবে না, যখন তাদের ছোট ছোট শিশু বাচ্চাদের দুধের টাকা তারা দিতে পারবে না, যখন বাসা ভাড়া দিতে পারবে না, তখন কি আদর্শিক জায়গা আদৌ অটুট থাকবে? শুনেন, শূন্য পকেট আর খালি পেটে আদর্শ থাকে না। আদর্শ তখন ওই যে ভালোবাসার মতো জানালা ভেদ করে পালিয়ে যায়, এটা মানতে হবে। আওয়ামী লীগ দলগতভাবে কোন নেতাকর্মীকে সহায়তা করছে না, বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে অনেকে সহায়তা করার চেষ্টা করছেন, অনেকে করছে, আইনি সহায়তা দিচ্ছে না,
অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলায় জেলের মধ্যে বন্দী আছে, তাদেরকে বের করার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবং অনেকে বলেছে, আমিও বলেছি, অনেক জায়গায় শুনেছি, অনেক মারফত থেকে এসেছে, তারেক রহমান ভারতবর্ষের সাথে একটা সমঝোতার মাধ্যমে ক্ষমতায় বসেছেন, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় তিনি ফিরতে দেবেন, পাশাপাশি যারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছে তাদেরকে জামিন দেওয়া হবে। কিন্তু বিএনপির এই শাসনামলে আপনারা কি সেটা আদৌ দেখতে পেয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী তো স্পষ্ট বলে দিয়েছে এসব নিয়ে কোনো কথা তিনি বলতে চান না। সুতরাং আওয়ামী লীগ কত দ্রুত ফিরতে পারে তা নিয়ে সমালোচনা করতে হবে, আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে গঠনগত আলোচনা করা, সমালোচনা করা অবশ্যই সংগঠনের জন্য অনেকটা ভালো কিছু বয়ে আনে। আপনারা যারা আমাকে বলেন যে আপনি সমালোচনা করে কি করবেন, অনেকে আমাকে বলেন আপনি তো বাংলাদেশে ফিরতে পারবেন না, আওয়ামী লীগ যদি কখনো ব্যাক করে। আমি ফিরবো না, সমস্যা কি? এখন দেশে ফিরেই দেশের জন্য কথা বলতে হবে, কাজ করতে হবে, ব্যাপারটা তো এরকম না। আমি যেখানে আছি সেখানে ভালো আছি, হয়তো এখান থেকে পরিবর্তন করে অন্য কোথাও যাব। সুতরাং আমার দেশে ফেরা, দেশে না ফেরা নিয়ে কোনো মাথা ব্যথা আমার মধ্যে নাই। আমি চাই বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল কারোর উপর নির্ভরশীল হয়ে, পরজীবী না হয়ে, ডালপালা না হয়ে বটবৃক্ষের মতো বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করুক। এটা আমি যেমন চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরাও চায়, এবং বিশেষ করে নির্যাতিত নিপীড়িত তৃণমূলের নেতাকর্মীরা তারা মন থেকে চায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্রুত রাজনীতিতে তাদের যে অর্জন, তাদের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, তাদের যে একটা দাপট, সেটা নিয়ে ফিরুক। গোলাম মাওলা রনিকে আমি পছন্দ করি না। গোলাম মাওলা রনি মাঝে মধ্যে অনেক চমৎকার কথা বলে, যদিও অতি কথন তার মধ্যে আমরা দেখতে পাই। গোলাম মাওলা রনি গতকাল একটা কথা বলেছে, কালের কণ্ঠ নিউজ করেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য এবং অপরিহার্য, কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি তাদের বাংলাদেশে ধরে এনে জামায়াত করে পুনর্বাসিত করবে, এটি সম্ভব নয়। আওয়ামী লীগকে তাদের মতো করে ফিরে আসতে হবে। রনিকে আপনারা যে যেভাবে বলেন, আমিও রনিকে পছন্দ করি এমন না, কিন্তু রনি যে কথাটা বলেছে এটা কিন্তু চিরন্তন সত্য। বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হবে এবং এটা অনিবার্য, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া কখনোই ফিরবে না। গণতন্ত্র কখনোই রক্ষা পাবে না। গণতন্ত্রকে যে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য রেখা নির্ধারণ করতে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবে এবং তাদের মতো করে ফিরতে হবে। দেখেন, বিএনপি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দেবে না, এটা আমরা গত এক মাসে অলরেডি বুঝে গেছি। সুতরাং আওয়ামী লীগ যদি ভেবে থাকে দিল্লির উপর নির্ভরশীল হয়ে ফিরবে, এটা ভুল। আওয়ামী লীগ কখনো দিল্লির উপর নির্ভরশীল হয়ে ফেরার মতো দল না, এটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করি। প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে তারা আমাদেরকে সহায়তা করেছে, কারণ তাদের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। ৭১ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগের বিপদে আপদে সবসময় দিল্লি অর্থাৎ ভারতবর্ষ আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। এটার জন্য ভারতবর্ষের প্রতি আমাদের কৃতজ্ঞতা সবসময় থাকবে, আমাদের ভালোবাসা সবসময় থাকবে, আমাদের উদারতা সবসময় থাকবে, আমাদের সহনশীলতা সবসময় থাকবে। ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিক কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরা কখনোই চাইবো না। ভারতবর্ষ আওয়ামী লীগকে কিভাবে ফেরাবে? বাংলাদেশে মাঠের রাজনীতিতে অর্থাৎ রাজপথে অবস্থান নিতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে যা করা করতে হবে। এখানে ভারতবর্ষ তো এসে মাঠে অবস্থান সৃষ্টি করে দেবে না। এই সিম্পল বিষয়টুকু বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদেরকে মানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী এখনো ভাবছেন একটা মিরাকেল ঘটবে, শেখ হাসিনা কোনো একটা জাদুর কাঠির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিস্থাপন করবেন। এটা সম্ভব না। রাজনীতি করতে হলে, রাজনীতিতে ফিরতে হলে, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হলে অবশ্যই বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশে গিয়ে রাজপথে দুর্বার আন্দোলন, লড়াই, সংগ্রাম গড়ে তুলেই দেন বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হবে, এবং তখনই বিএনপি বাধ্য হবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর আরোপিত যে নিষেধাজ্ঞা কিংবা স্থগিত আদেশ সেটা প্রত্যাহার করতে। এছাড়া বিএনপি কখনোই এইভাবে একদম আগ বাড়িয়ে এসে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দেবে কোনোভাবে সম্ভব না। সুতরাং গোলাম মাওলা রনি যে কথাটা বলেছে, আওয়ামী লীগকে ফিরতে হবে আওয়ামী লীগের মতো করে, অন্যথায় সম্ভব না, আসলেই সম্ভব না। কারণ বিএনপি কখনোই ফিরতে দেবে না। আর বাংলাদেশের সেনাবাহিনী, ঐতিহাসিকভাবে সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগের শত্রু, তাদের জন্য আওয়ামী লীগ সর্বোচ্চটুকু করেছে, কিন্তু সেনাবাহিনী কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে ধারণ করেনি আর ভবিষ্যতেও করবে না। সুতরাং সেনাবাহিনী কিংবা অন্যান্য যে সশস্ত্র বাহিনীর বিশেষ বিশেষ পার্ট আছে, এদেরকে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না। আওয়ামী লীগকে ফিরতে হলে অবশ্যই তৃণমূলকে লাগবে, অবশ্যই তার নেতাকর্মী সমর্থকদেরকে লাগবে, অবশ্যই সাধারণ মানুষকে লাগবে। এবং সাধারণ মানুষ, তৃণমূল, কর্মী সমর্থক সবাই কিন্তু আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে বসে আছে। একটা সিদ্ধান্ত নিতে হবে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের প্রক্রিয়া কি হবে, তাদের পরিকল্পনা কি হবে, তারা কাকে দিয়ে নেতৃত্ব দেবে, এই ধরনের বিষয়ের উপর অনেকে নির্ভরশীল হয়ে বসে আছে। আর বিশেষ করে যারা গত 16 বছরের শাসনামলে দুর্বৃত্তায়ন করেছেন, তাদেরকে আর এরা দেখতে চাচ্ছে না, তৃণমূল দেখতে যাচ্ছে না। সুতরাং এদেরকে দিয়ে যদি ফেরার চেষ্টা করা হয়, এটা মাঠে মারা হবে। এবং আমি আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ কর্মী সংকটে ভুগবে যদি তাদের ফেরাটা দেরি হয়। কারণ শূন্য পকেট এবং খালি পেট, তখন আদর্শের গল্প চলে না। তখন আদর্শ জানালা দিয়ে পালিয়ে যায়, যেমনটা ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়।
ভালোবাসায় যদি জানালা দিয়ে পালিয়ে যায়, আদর্শ জানালা দিয়ে পালাবে না, তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। সুতরাং বুঝে নিতে হবে, যত ফেরা দেরি হবে আওয়ামী লীগ তত কর্মী সংকটে ভুগবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যারা নির্যাতন নিপীড়নের শিকার কর্মী সমর্থকরা, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষরা, তারা কিন্তু দেশ থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই মধ্যপ্রাচ্যের দিকে পাড়ি জমাচ্ছে লেবার ভিসায়, অনেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে, অনেকে বিভিন্ন প্রান্তে যাওয়ার চেষ্টা করছে, কারণ তাদেরকে দেশে থাকতে দেওয়া হচ্ছে না। একটা মামলায় জামিন হলে পরবর্তীতে জেলগেট থেকে আরেকটা মামলায় গ্রেফতার করা হচ্ছে। কেউ কোনোভাবে জামিন পেয়ে গেলে 1 মাস 15 দিন পর আবারও গ্রেফতার করা হচ্ছে অন্য একটা মামলা দিয়ে। সুতরাং এইভাবে যদি ক্রমাগত চলতে থাকে, তাদের তো পরিবারের ভরণ পোষণের একটা ব্যাপার থেকে যায়। তাদের সন্তান আছে, তাদের বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে দেখতে হবে, তাদেরকে আর্থিক সমর্থন দিতে হবে। সুতরাং এইসব কিছু চিন্তা করে অনেকে তখন আওয়ামী লীগ যারা করেন কর্মী সমর্থক, তারা জামাতের সাথে সমঝোতা করবে, বিএনপির সাথে সমঝোতা করবে। হয়তোবা তারা আদর্শ পরিবর্তন করবে না, তারা বিএনপি রাজনীতি করবে না, জামাতের রাজনীতি করবে না, কিন্তু তারা নিষ্ক্রিয় হতে বাধ্য হবে। কারণ তাদের পরিবার রক্ষা করতে হবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে হবে, তাদের আয়ের উৎস চালু করতে হবে। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বিএনপির সাথে সমঝোতার মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এই শ্রেণী নেতাকর্মীরা হলো যারা দেশ থেকে পালিয়ে গেছে এবং যারা গত 16 বছরে মাখন খেয়েছে। যারা মাখন খেয়েছে তারা এখন পর্যন্ত বিএনপিকে টাকা দিচ্ছে, জামাতকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু প্রতিষ্ঠান ঠিকঠাক মতো পরিচালনা করছে। লাভের একটা বিরাট অংশ তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে দেশের বাইরে, যেটা জামাত এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা পাঠিয়ে দিচ্ছে। সুতরাং আপনারা জামাত বিএনপির সাথে সমঝোতার মাধ্যমে ব্যবসা করবেন, লাভ নিবেন। আর আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকরা আদর্শিক জায়গা অটুট রেখে, আদর্শের টান অটুট রেখে তারা তাদের ভবিষ্যৎ, তাদের পরিবারের ভবিষ্যৎ, তাদের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। এটা তো হয় না, এটা তো কোনো লজিক হইতে পারে না। সুতরাং আমি আবারও বলছি, আওয়ামী লীগ যদি ফিরতে আরো অনেক বেশি দেরি করে, তবে একটা সময় গিয়ে কর্মী সংকটে ভুগবে। কারণ মানুষ আগে জীবিকার সন্ধান করবে, পরিবার রক্ষার চেষ্টা করবে, তারপর আদর্শিক বিস্তার ঘটাবে। আশা করি বুঝতে পেরেছে। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকারের পুরো 18টি মাস জুড়ে আমাদের সবাইকে চরম একটা অরাজকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার নতুন করে ব্যাখ্যা করা কিছু নেই। নানান ধরনের নাটকীয়তা আমাদেরকে প্রতিনিয়ত অবলোকন করতে হয়েছে, নাটকীয়তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই সংবিধান ছুঁড়ে ফেলা, সেকেন্ড রিপাবলিক না হলে অমুককে ঘেরাও করা, তমুককে ঘেরাও করা, বিভিন্ন ধরনের সমস্যা কমিশন, কোনোটা ছুঁড়ে ফেলা, কোনোটা গ্রহণ করা, ঐকমত্য কমিশনের একের পর এক যে ম্যারাথন বৈঠক, সংস্কার প্রস্তাব, গণভোট, নির্বাচন, মানে এগুলো বলে শেষ করা যাবে না। একটা নির্বাচিত সরকার আসার পরে মানুষ মনে করেছিল যে এখন হয়তো একটু স্থির হওয়া যাবে, মানুষ নিঃশ্বাস ছাড়তে পারবে না। সেই নাটকের কুশীল অব্যাহত সংসদে ঢুকেছে, নাটক এখনো চলছে এবং সেই নাটককে কেন্দ্র করে রাজনীতি আবারও অস্থির করে দেওয়ার একটা ষড়যন্ত্র নানানভাবে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ এটি মহলের পক্ষ থেকে। যেমন জুলাই সনদের যে প্রস্তাবগুলো, সেগুলো বাস্তবায়নের জন্য রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছিল জামাত ইসলামী এবং এনসিপি। যদি রোববারের মধ্যে এই অধিবেশন ডাকা না হয় তাহলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। সংবিধান সংস্কার পরিষদ কি একটু আপনারা জানেন যে গণভোটে যেহেতু হ্যাঁ জয়যুক্ত করা হয়েছে, কিভাবে জয়যুক্ত করা হয়েছে তাও আমরা জানি। তো হ্যাঁ জয়যুক্ত করার মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি, সেই অনুযায়ী নির্বাচিত যে সংসদ সদস্য তারা আবার সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবে। কিন্তু বিএনপি তো নেয়নি, বিএনপি সংসদ সদস্য তো নেয়নি, নিয়েছে কেবল জামায়াত ইসলামী এবং এনসিপি। মামাবাড়ির আবদার, রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী অধিবেশন আহ্বান করতে হয়। তো রাষ্ট্রপতি তো জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদে অধিবেশন আহ্বান করেন এবং সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 30 পঞ্জিকা দিবসের মধ্যে রাষ্ট্রপতিকে এই আহ্বান করতে হয় অধিবেশনের বসার জন্য। ঠিক একইভাবে সেটি ফলো করে জুলাই যে জাতীয় সনদ, সেখানে আবার উল্লেখ করা হয়েছে যে একইভাবে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। দেখুন, এদিকে সংবিধান ফলো করছে, আবার ওদিকে অধ্যাদেশ দিয়ে গণভোট নির্বাচন করা হয়। সব ক্ষেত্রে একটা মহামারী আবদার, একটা ফাজলামো বিভিন্ন জায়গায়, সবকিছু নিয়ে একটা ছেলে খেলা। তো সেই 30 পঞ্জিকা দিবসের শেষ দিন হচ্ছে, মানে নির্বাচনের গেজেট ফলাফল
গেজেট প্রকাশের পর শেষ হচ্ছে রোববার। এই জন্য তারা হুঙ্কার ছেড়ে উঠলো যে রোববারের মধ্যে অধিবেশন ডাকতে হবে, নইলে তারা মাঠে ঘাটে আন্দোলন শুরু করবে, সংসদের ভেতরেও আন্দোলন শুরু করবে। সংসদের ভেতরে মানে রাজপথ তারা তৈরি করে নিয়েছে, প্লাগার্ড উঁচু করে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দেয়, সেখানে নানান ধরনের আপত্তিকর শব্দ লেখা থাকে। এগুলো তো ওয়াকআউট নয়, এগুলো সেফ মব, মানে ভেতরেও মব ক্রিয়েট করা হচ্ছে, যা দেখছি প্রথম অধিবেশনে আমরা যা দেখলাম। তো জামাতের অন্যতম শীর্ষ নেতা হামিদুর রহমান আজাদ তিনি গণমাধ্যমকে বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হবে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট, এনসিপি সহ। কিন্তু যতই হুঙ্কার দেওয়া হোক, বিএনপি সেটি করবে? তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবে না। এরা বাধ্য করতে চায়, বাধ্য করতে চাইলেই সবকিছু বাধ্য করা যায়। বিএনপি যেখানে 2/3 আসন, এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 2/3 আসন, সেখানে বিএনপি কেন এইসব জুলাই সনদ নিয়ে তারা মাথা ঘামাবে? এবং সনদের সবকিছু যে খারাপ তা নয়, জুলাই প্রস্তাবে সবকিছু খারাপ নিশ্চয়ই, সে কথা কখনো বলিনি। অবশ্যই অনেক কিছু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, মানুষের মনের কিছু কথা সেখানে চলে এসেছে। যেমন প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা, সেগুলো কমাতে হবে। কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিএনপি তো এগুলোর সাথে ঐকমত্য পোষণ করেছে, কিন্তু তারা তো কোথাও কোথাও নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, আবার কোথাও কোথাও তারা মানে না সে কথাও বলে রেখেছে। যেমন সরকারি কর্ম কমিশন, পিএসসি কিংবা দুর্নীতি দমন কমিশনের মতন, বা মহা হিসাব নিরীক্ষক থেকে শুরু করে এরকম কিছু কমিশনের প্রধানদের, চেয়ারম্যানদের নিয়োগের বিষয়ে যে রাষ্ট্রপতির কথা বলা হয়েছে, সেখানে তারা কিছু কিছু ক্ষেত্রে একমত হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। এরকম আরো বেশ কিছু বিষয়। তারপরে উচ্চ কক্ষের সদস্যদের নির্বাচিত হবে কোন প্রক্রিয়ায়, সংখ্যানুপাতিক আসনের ভিত্তিতে নাকি প্রাপ্ত ভোটের ভিত্তিতে, সেটি একটি বিষয়। অতএব বিএনপি সংস্কার করবে, এটি জানা কথা। কিছু কিছু ক্ষেত্রে তাদের 31 দফার মধ্যেও কিছু কিছু আছে, কিন্তু এখন রাষ্ট্রপতিকে তো অপসারণ করতে পারলো না, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে পারলো না এই যে এনসিপি জামাত, সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধানের কবর রচনা করতে পারলো না। এখন তারা আছে জুলাই সনদ নিয়ে। বারবার প্রথম থেকে বলে আসছি, তারা যদি একটা সংস্কার চাইতো ধরে নিতাম, আমরা বোঝার চেষ্টা করতাম তারা আসলে আন্তরিকতার সঙ্গে সংস্কার চায়। তারা তো চায় না, এগুলো নিয়ে স্রেফ রাজনীতি করছে, ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে, কিচ্ছু করতে চায় না তারা। সেই জায়গা থেকে তারা বিএনপিকে চাপে রাখছে। বিএনপি যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে। বিএনপিকে আমরা এখনো দেখিনি যে কোনো ধরনের মেজাজ হারিয়ে বিএনপি কোনো নেতারা তারা কোনো ধরনের আপত্তিকর মন্তব্য করছে। মাঝখান থেকে কি হচ্ছে, রাজনীতিটাকে কলুষিত করা হচ্ছে, রাজনীতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। জামায়াত এনসিপি আগামী 5 বছর যদি এই সরকার টিকে থাকে, বিএনপিকে এইভাবেই ধীরে ধীরে গিলে খাওয়ার চেষ্টা করবে। বিএনপি কাজ করতে দিবে না, কোনো অবস্থাতে কাজ করতে দিবে না। যে বলা হচ্ছে যে ছায়া মন্ত্রিসভা ইত্যাদি ইত্যাদি, স্রেফ বাজে কথা। এগুলো করবে এক একটা কথা। খেজুরের হিসাব দেয় একজন সংসদ সদস্য, বন্যার টাকার হিসাব দেয় না, ত্রাণের টাকার হিসাব দেয় না, খেজুরের হিসাব দেয়। আরে এইসব খেজুরের হিসাব, একজন এমপি কত টাকা পায়, একজন এমপির জন্য কি কি বরাদ্দ রয়েছে, তা এর আগে ওপেন করেছেন ব্যারিস্টার সুমন। অতএব এই হাসান আব্দুল্লাহকে নিয়ে আবার আমরা দেখছি যে অনেকে মাতামাতি করছেন। কোনো কিছুই তারা নতুন ভাবে বাস্তবায়ন করতে পারেনি। নতুন বন্দোবস্তের নামে তারা স্রেফ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এখনো সংসদে গিয়ে নানান ধরনের প্রতারণার শিকার আমাদেরকে করার চেষ্টা করছেন। তবে বিএনপি তাদের এই খেলাগুলোকে কতটা ঠান্ডা মাথায় মোকাবেলা করবে বা করতে পারবে কতক্ষণ আমরা জানি না। তবে যেই বিষয়টি ঘটে গেল প্রথম অধিবেশনের প্রথম দিনে, যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা, তাদেরকে একটু ঠান্ডা রাখার জন্য অনেকে বলছেন, এরকম ঠান্ডা করার বিষয় আমরা দেখতে চাই না, অবশ্যই চাই না। বিএনপিকে সেই বিষয়টি মাথায় রাখতে হবে। তাদেরকে ছাড় দিতে দিতে
আমাদের অস্তিত্ব যেন সংকটের মুখোমুখি না হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।